আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজশাহীতে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুল 3 দিনের রিমান্ডে। এবং নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। বিদ্যাদেবীর চরণে ভক্ত অনুরাগীদের পুষ্প অর্পণ, ঘরে ঘরে পূজার আয়োজন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলেই কমিশন সেই অনুযায়ী ভোটের আয়োজন করবে। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লাখ মৃত ব্যক্তি ভুয়া ভোটার তালিকায় ছিল। সেক্ষেত্রে নতুন ভোটার তালিকা থেকে বাদ যাবে এসব ভোটার। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরো একটু এক্সটেন্ডেড ভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই মামলার আসামি সাবেক মন্ত্রী ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এসব আদেশ দেন। এর আগে সকালে তাদেরকে আদালতে হাজির করে 3 দিনের 5 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর। এদিকে রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় আসামিদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করছেন আলেম ওলামারা। প্রথম পর্বে প্রথম ধাপের 3 দিনের ইজতেমা শেষে মুসল্লিরা গতকালই ময়দান ছেড়েছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে সন্ধ্যা থেকেই মাঠে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাবলিগ জামাত বাংলাদেশের শুরারি নিজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি সহ 22 জেলার তাবলিগের সাথীরা অংশ নিচ্ছেন। এর মধ্যে 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি নাগরিক অবস্থান করছেন ময়দানে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে 4 বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আটককৃতরা হল রাধানগর ইউনিয়নের রোকনপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আব্দুল আলিম, মাহবুবের ছেলে মুকুল, দামাইল এলাকার মতিউরের ছেলে বাবু ও সাগরিল এলাকার এসাহাকের ছেলে দুরল। তবে বিজেপির পক্ষ থেকে এর কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার 11 আসামিকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সনাতনী জাগরণ মঞ্চের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও আদালত পাড়ায় ভাঙচুর মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। আদেশের পর তাদেরকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়। গত 26 জানুয়ারি নগরীর
সেবক কলোনি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। 3 মাসের বকেয়া বেতন ও 2 বছরের ওভারটাইম সহ অন্যান্য পারিশ্রমিক আদায়ের দাবিতে চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে আনোয়ারা ড্রেস মেকার্স ও ফ্র্যাঙ্ক অ্যাপারেলসের শ্রমিকরা। সকালে এই অবরোধ করেন তারা। শ্রমিকরা জানান, মালিক পক্ষের কাছে পাওনা টাকা চাওয়া হলে বারবার আশ্বাস দিয়েও টাকা পরিশোধ না করে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। সংসারের সচ্ছলতা ও ভাগ্য বদলানোর আশায় দালালদের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নাটোরের সিংড়ার 2 যুবক হুমায়ুন ও রহমত। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই, কিন্তু রাশিয়ায় নিয়ে প্রতারকরা তাদের বিক্রি করে দেয় দেশটির সামরিক বাহিনীর কাছে। পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ হারায় শ্যালক হুমায়ুন, আর দুলাভাই প্রাণে বেঁচে গেলেও সেই বিভীষিকা কাটিয়ে দেশে ফেরার আকুতি তার। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 20 তারিখে ফোন করে বলছে, আপু আমাদের দেশে ফিরলে আমাদের বাঁচা, আপু আমাদের বাঁচা, আমরা কিভাবে বাঁচাবো ভাই? আমি পরিবার 5টা চললি, আমি কি করে থাকবো আর আমি কি খামু? স্বজন হারানোর বেদনায় এখন কাতর হুমায়ুন রহমতের পরিবার। দালাল চক্রের প্রলোভনে জমি জমা, স্ত্রীর গহনা এবং উচ্চ সুদের ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার দুর্গম হুলহুলিয়া চৌধুরীপাড়া গ্রামের রহমত আলী ও তার শ্যালক হুমায়ুন কবির। গত বছর 18 অক্টোবর রাশিয়া নিয়ে দালালরা তাদের বিক্রি করে দেয় সেদেশের সামরিক বাহিনীর হাতে। সেখানে স্বল্প সময় সামরিক প্রশিক্ষণের পর শ্যালক দুলাভাইকে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধের ময়দানে। গত 26 জানুয়ারি ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারায় হুমায়ুন কবির। সেখান থেকে মুঠোফোন মেসেজে শ্যালক হুমায়ুনের মৃত্যুর খবর জানিয়ে নিজেকে দেশে ফিরিয়ে নিতে পরিবারের কাছে আকুতি জানায় রহমত। হুমায়ুনের লাশ ও রহমতকে জীবিত ফেরত পেতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে দরিদ্র ও অসহায় পরিবারটি। আসলে ওরা ক্লিনার কুকের কাজ বলছিল, যেটা মানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তাদের আত্মরক্ষা, তাদেরকে বলেছিল যে আত্মরক্ষার জন্য তাদেরকে একটু ট্রেনিং দিবে, কিন্তু সেই কথার নামে তাদেরকে নিয়ে ইউক্রেনের যুদ্ধে তাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং সেইখানে আমার স্বামী 26 তারিখের আগে মারা যায় এবং আমরা 26 তারিখে সেই খবরটা পাই। আমার স্বামীটা তো মারা গেছে, তার লাশটা যেন আমাদের কাছে আসে। আমার স্বামীটা বাইসে আছে, শুধু আকুতি মিনতি করতেছে, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে উদ্ধার করো, আমার স্বামীটা যেন জীবিতভাবে আমাদের সন্তানের কাছে ফিরে আসে। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই দালাল চক্রের সদস্য যারা আছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অসহায় পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় বেঁচে যাওয়া রহমত আলী ও হুমায়ুনের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের। সেই সাথে দালালদের কঠোর শাস্তি চান স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জে তোলারাম কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে 15 দিনের কর্মসূচির শেষ দিনে ছাত্র শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী সম্প্রীতি ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস ও উপাধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্যাতিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন এবং নবগঠিত নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সংশোধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশ। দুপুরে শহরের আলাইপুর নেস্কো অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন। এ সময় বক্তারা বলেন, যারা হামলা, মামলা ও নির্যাতন সহ্য করে দলে সক্রিয় রয়েছেন তাদেরকে বঞ্চিত করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে 16 সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এনআইডি পরিচয় শনাক্তকরণে ছবি মিলিয়ে দেখার পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের পদ্ধতি চালুর দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে পর্দানশীল নারীরা। সকালে পর্দানশীল মহিলা সংগঠনের পক্ষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। ঢাকার ধামরাইয়ের সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিকেলে ধামরাই থানার সামনে কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসী জানান, খোকন মোল্লা, হারেজ ও আসাদুল সহ কয়েকজন আওয়ামী লীগের দোসর ছিল। সে সময়ে এলাকার লোকজনের কাছ থেকে জোর করে চাঁদা আদায় ও নির্যাতন করত তারা। আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার পতনের পর তারা আবার বিএনপির লোকজনের সাথে হাত মিলিয়ে একই কাজ করছে। নানা আয়োজনে সারা দেশে সরস্বতী পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন সকাল থেকে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্ত অনুরাগীরা। দেবীর আরাধনাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে অন্যতম এই ধর্মীয় উৎসব। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও চলছে পূজার আনুষ্ঠানিকতা। আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী। একই সাথে বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবীও তিনি। তাই পঞ্চমী তিথিতে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যা ও জ্ঞান লাভের প্রার্থনা করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল জুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিদ্যার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা ও মণ্ডপ। সনাতন ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণেও বিদ্যার্থীরা মেতে ওঠেন আরাধনায়। ভক্ত যারা আছেন তারা সবাই হয়তো জ্ঞানই প্রার্থনা করছেন, আর আমিও যেহেতু নিজে শিক্ষার্থী, তো আমার মায়ের কাছে আমারও জ্ঞানই প্রার্থনা। সামনে পরীক্ষা এসেছি, যাতে ঠাকুর আমাকে আশীর্বাদ করে যেন আমার পরীক্ষাটা ভালো হয়। মাঘ মাসে পঞ্চমী তিথিতে আমাদের পূজা অর্চনা করা হয় এবং এটা বসন্ত পঞ্চমী নামে অনেক পরিচিত। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং পাহাড়ি পল্লীতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা মেতে ওঠেন উৎসবে। দেবীর অঞ্জলি গ্রহণের পাশাপাশি চলে নানা আচার অনুষ্ঠান। পটুয়াখালীতে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলো আলপনায় সাজায় শিক্ষার্থীরা। শাঁখ ও উরুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দেবীর পায়ে অর্পণ করা হয় পুষ্পাঞ্জলি, বই খাতা ও বাদ্যযন্ত্র। নোয়াখালীতে ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, যজ্ঞ ও ধর্মীয় সঙ্গীত, মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনভর। সরস্বতী মা হলেন মূলত বীণাপাণি এবং বিদ্যার দেবী। তার বিদ্যা এবং জ্ঞানের মাধ্যমে আমরা যাতে সমাজের সকল বৈষম্য এবং হানাহানি দূর করতে পারি, সকল ভেদাভেদ দূর করতে পারি। রাজবাড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি। বরিশালে মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খধ্বনির আবহে মুখর হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নগরীর ব্রজমোহন কলেজে 23টি মণ্ডপে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এছাড়াও দেশজুড়ে মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজার আনুষ্ঠানিকতায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তামান্না জেনিফার, এটিএন বাংলা। গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল 3:30টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের 2 ইউনিট 1 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আধাপাকা মার্কেটটিতে 5টি দোকান ছিল। এসব দোকানে গ্যাসের চুলা, চুলার খুচরা মালামাল ও গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হতো। মার্কেটে আগুন লাগার কারণে ওই মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে ফুটবল ফেডারেশনের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে জেলা ক্রীড়া
সংস্থার অনুমোদিত ক্লাবগুলো। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় তৈরির একমাত্র এই স্টেডিয়ামকে সব ধরনের খেলার জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এম এ আজিজ স্টেডিয়ামকে প্রথমে 10 বছর, পরবর্তীতে 25 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুরু হয়েছে মির্জা রুহুল আমিন গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার আয়োজনে স্থানীয় কারবালা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলার বগুড়ার শিবগঞ্জ জাহিদুল ফুটবল একাদশ 2-1 গোলে হরিপুর ফুটবল একাদশকে হারায়। টুর্নামেন্টে 8টি দল অংশ নিচ্ছে। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন 11 পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস.এম. আসাদুল হক। প্রতিযোগিতায় নজরুল হাউসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীর হাউস। প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মাসুদ রানা সহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 16তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. রাকিব ইবনে রেজওয়ান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ ভুইয়া ও সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এস.এম. মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সর্বাধিক পয়েন্ট পেয়ে বিজয়ী হয় নজরুল হাউস। রানার্স আপ হয় শহীদুল্লাহ হাউস। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।